ইউনূস এত ক্ষেপে গেলেন কেন? এটা জানতে গেলে আপনার একটুখানি পূর্ব কথা জানতে হবে। আমি কতগুলো তারিখ বলছি, সেই তারিখগুলো ডট টু ডট বেরান আপনারা। যেমন 10 তারিখে আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর টেলিফোনে কথা হলো। 12 তারিখ বেন টি ক্রিস্টেনসেন অ্যাম্বাসেডর হিসেবে তিনি ঢাকায় পদার্পণ করলেন এবং ইউনূসের ইচ্ছা ছিল যে তার যে নিয়োগপত্রটা তার হাতে দেওয়া হোক, কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি মেনে বেন ক্রিস্টেনসেন তার সেই দাবিকে, শফিককে পাঠিয়েছিলেন, তার সেই দাবিকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র তিনি তুলে দেন এবং সরকারিভাবে কাজকর্ম সেদিন থেকে তিনি শুরু করেন। তার আগে উনি যখন ঢাকা পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের এক ভদ্রলোকের সঙ্গে, রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন। সেটা আমি কিন্তু তখন ভিডিও করেছিলাম। তার নাম বলেছিলাম আমি চৌধুরী, আজকে তার নাম বলছি সাবের হোসেন চৌধুরী। তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি, এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান। তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল, নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনূস সরকার। 46 লক্ষ পোস্টাল ব্যালট ইউনূস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ নার পক্ষে, গণভোটের পক্ষে। গণভোটের ব্যালট 12,50,00,000 বিভিন্ন জেলায় এই 1.5 মাস আগেই বিতরণ হয়ে গেছে হ্যাঁ না এর পক্ষে। তিনি বলেন 2008 সালে সব দলের অংশগ্রহণে টোটাল ভোট কাস্টিং এর 54.7% পেয়েছিল আওয়ামী লীগ। 2024 সালে পেয়েছে 43.3%। আর একটি আসনে একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল 2001 সালে 1,54,00,000 ভুয়ো ভোটার তৈরি করেছিল। আর ইতিমধ্যে একটি দল, উনি নাম করেননি, একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার 20টি আসনে 1 কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয়, তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল, আমরা অংশগ্রহণ করব। কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয়, তাহলে আমরা কি করতে পারি? এটা হচ্ছে 12 তারিখের আগের যে বৈঠকটা, সম্ভবত 11 তারিখে এই বৈঠকটা হয়েছিল। আমি 12 তারিখে এই ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, 12 তারিখে ভিডিওটা করেছিলাম। এবার 13 তারিখে আসুন। 13 তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে, 13 তারিখে আপনার 1 মিনিট ধরবেন। ইউনাইটেড স্টেটসের 2 জন প্রতিনিধি, অ্যালবার্ট গাম্বিজ, তিনি হচ্ছেন
প্রাক্তন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এবং আসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এরা দুজনে যমুনায় যান। এবং ইন্টারেস্টিংলি আরেকজন এসছিলেন, ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তার নাম হচ্ছে, যিনি জ্যারেড কুশনার, যে ট্রাম্পের যিনি জামাই, জ্যারেড কুশনারের সেক্রেটারি, পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট, তারও ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি। এই বৈঠক যখন শুরু হয় তখন ইউনূসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন, যে দুজনের নাম আমি বললাম, এই দুজন, একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ আর একজন হলেন আসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি। এই দুজন চাপ দিয়ে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল সে দায়িত্ব বিন্দুমাত্র আপনি পালন করেননি। আপনি জানেন যে আমেরিকা এবং ওয়াশিংটন, পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয়, কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে, কি দেয়নি? নাম, যশ, খ্যাতি সমস্ত দিয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন? তাকে একটা মুখ পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্নস্তূপে পরিণত করেছেন। আপনি পদত্যাগ করুন। এই যেই পদত্যাগের কথাটা ওঠে তখনই ইউনূস যান ক্ষেপে। তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে কি করে? তখন বলে আপনি একটা নিরপেক্ষ সরকার গড়ুন, সরকার গড়ে তার হাতে ক্ষমতা দিয়ে 12 তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না, তারপরে নির্বাচন করুন, নির্বাচন করে আপনি চলে যান। তখন উনি তিরিক্ষে মেজাজে উনি বলেন যে 12 তারিখেই ভোট হবে, একদিন আগে নয়, একদিন পরে নয়, ওই দিনকেই ভোট হবে। এই ব্যাপারে আমি আর কোনো রকম কথা বলবো না। মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। এরপর তখন তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন যে আপনি অলরেডি এই জায়গায় 12,50,00,000 আপনি জেলার সমস্ত সদরগুলোতে আপনি মানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছেন, আপনি 46 লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন 1.5 মাস আগেই নির্বাচনের, হ্যাঁ গণভোটের, এইটা আপনি করেছেন কেন? তখন উনি হাতে একটা বিস্কুট ছিল, বিস্কুটটা আছড়ে নিচে ফেলেন, আছড়ে মারেন মেঝের ওপরে, মেঝের ওপরে বলতে কি ওই কার্পেটের ওপরে। তারপরে বলেন আমি যা করেছি, আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি, এখান থেকে আমার বিন্দুমাত্র আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, পদত্যাগ আমি করব না, কোনো রকম কথাও আমি শুনবো না। তখন এই দুজন কূটনীতিক বলেন আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার, এই ব্যবহার করা যায় না। আমি যে এই ভিডিওগুলো করি, এই ভিডিওতে
কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক, তার নাম হচ্ছেন তিনি লিখেছেন, নামটা মনে পড়ছে না, বিপুল বিপুল বসাক সম্ভবত, তিনি লিখেছেন 22 কত তার আইডি নাম্বার, মেল আইডি নাম্বার, তিনি লিখেছেন, আপনি কি মস্করা করেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করেন? আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করবেন। আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে, যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন। এবার ওই বসাক বাবুকে আমি বলছি, আজকে যে ঘটনা ঘটেছে, আজকের আপনি মিলিয়ে নেবেন, হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে। কি প্রেস বিবৃতি দেবে আমি জানি না, ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি, এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য। আপনারা সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর, এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা, সেটা আমি এবার বলছি, বলুন আমি এখানে বসে জানছি কি করে। আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে, জামাতের একটা ভিডিও কনফারেন্স হয়। ভিডিও কনফারেন্সে ওপারে কে ছিলেন? জেমসন গিয়ার, বেঞ্জামিন লিঙ্ক, আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র, তিনি ছিলেন। আচ্ছা, তারপরেতে শফিকুর রহমান ছিলেন, ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন। আচ্ছা, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিঙ্ক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি। এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ। ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন, কথা বলবেন কেন? এরপর তারা তারেক রহমানের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন। জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছে সেটা 9টা 30 থেকে 7টা 40 থেকে 8টা 1 পর্যন্ত জামাতের সঙ্গে, তার আগে 9টা 30-এ, তারপরে 9টা 30-এ হচ্ছে তারেক রহমানের সঙ্গে। এইবারে আমি বলি, এই যে ঘটনাটা আমি বললাম, জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে, ধরে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের। কি কথা হয়েছে সেটা আমি জানি না, বলে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। এবার শেষ কথাটা বলি, আপনাদের উপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্যাংশন। ইউএস স্যাংশন আসতে চলেছে। আমি যেটা বলেছিলাম, এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন। সেই ইউএস স্যাংশন আপনাদের উপর আসতে চলেছে। কিসের কিসের ওপরে আমি বলে দিচ্ছি, ভিসার ওপরে, বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। ভিসার ওপরে অলরেডি চলে এসছে, তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। এবার আপনারা বলুন, জামাত আপনারা যদি সরকারে আসেন, তাহলে সরকার আপনারা চালাবেন কোত্থেকে? বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না, কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না, আপনাদের অর্থনৈতিক ব্লকেড করে দেবে ভারতবর্ষ। তাহলে এইবারেতে আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন। এই যে শেষ কথাটা বললাম, বসাক বাবু,
আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। দেখুন, আপনারা মানে কোথা থেকে খবর পান না পান এই সমস্ত প্রশ্ন আপনারা করেন। দেখুন, প্রত্যেকটা রিপোর্টার, সে আপনার দেশের হোক, যে কোনো দেশের হোক, আমি হই বা যে কেউ হোক, রিপোর্টার যদি হয়, সে যদি কাজের লোক হয়, সে হয় সিঁড়েল চোর। আপনার দেশের লোক ভালোবেসে প্রশাসনের লোক আমাকে ফোন করে করে খবর দেন। আমি কোনোদিনই তাদের নাম ধাম প্রকাশ করব না, কিন্তু খবরগুলো কিন্তু পরবর্তীকালে প্রত্যেক কটা সঠিক হয়। এবং আজকে যেটা আমি বললাম, আজ সকালে যেটা হয়েছে, সেটাও দেখবেন যে বেলার দিকে আপনারা তার মানে কতটা সত্য কতটা মিথ্যা সেটা প্রমাণ পাবেন। আর ইউনূস সাহেবের ওপরে যেরকম চটেছেন, ইউনূস সাহেব কতদিন করতে পারবেন এই রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতে পারবেন? কারণ তারা যাওয়ার আগে ওনারা বলে গিয়েছেন 12 তারিখ যখন নির্বাচন, ফেব্রুয়ারি আপনি নির্বাচন ঠিক করেছেন, আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক, লেটস সি। কথাটার মানে বুঝতে পারছেন? লেটস সি, এই কথাটার মানে কিন্তু গভীর অর্থ। আবারও জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে আবার নতুন করে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সেই অনুমোদন হয়েছে, হয়তোবা রাতেই অধ্যাদেশ হিসেবে সেটা জারিও হয়ে যেতে পারে। নতুন করে এর আগে 2024-এর শেষ দিকে এক ধরনের দায় মুক্তি সরকার দিয়েছিল, আবার নতুন করে সেটা কেন দিতে হলো? বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির প্রেক্ষাপটে সরকার নিজেদেরকে দোদুল্যমান ভাবছে কিনা, কিংবা নিজেদের উপরে আস্থাহীনতায় ভুগছে কিনা, এই প্রশ্নগুলো উঠবে, হয়তো এখনই উঠছে। সমাধান আমরা পাবো কি পাবো না সেটা ভিন্ন কথা, কিন্তু আজকে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন যে এই দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে এবং আবারও একটা দায় মুক্তির অধ্যাদেশ জারি হতে চলেছে। এর আগের ব্যাপারটা ছিল সম্ভবত নির্বাহী আদেশে, এবার একেবারে রাষ্ট্রপতির অধ্যাদেশে আসছে। এবং সেই অধ্যাদেশে কি লেখা আছে, সাথে গণভোটের প্রসঙ্গে সরকার কি ভাবছে, গণভোটের প্রসঙ্গে সরকারের যে অবস্থান, সেই অবস্থানের বৈধতা আছে কিনা, সেই প্রসঙ্গেও কথা বলেছেন আসিফ নজরুল। চলুন একটু জেনে দেখি যে এই অধ্যাদেশে সরকার কি বলতে চাইল, সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা নিরূপণের দায়িত্ব আমাদের না, নিরূপণের দায়িত্ব সাধারণ মানুষের। আপনারা আপনাদের মতামত জানাবেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির দিয়ে আবারও অধ্যাদেশ ঘোষণার যে অনুমোদন, সেই অনুমোদন উপদেষ্টা পরিষদে একেবারে পাশ হয়ে গেছে। কয়েকদিন আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে এরকম একটা ব্যাপার চূড়ান্ত করা হয়েছে, উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে, সেখানে পাশ হলে অধ্যাদেশ জারি হবে। আজকে পাশ হয়ে গেল, আজকে রাতেই হয়তো অধ্যাদেশ জারিও হয়ে যাবে, কারণ একটা দাবি রয়েছে যে আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে এই হবে ওই হবে, এরকম দাবি রয়েছে। সুতরাং আজকে অধ্যাদেশ জারি হয়ে যেতেই পারে। এখন ব্যাপার হচ্ছে যে অধ্যাদেশে কি আছে, তার আগে একটু সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। এই অধ্যাদেশে কি আছে সেটা আসিফ নজরুল বলেছেন। আমরা সংবাদের একেবারে হুবহু পাঠে না যাই, ছোট্ট করে আপনাদেরকে জানাই যে এই অধ্যাদেশে কি আছে। এই অধ্যাদেশে মূলত আছে যারা আন্দোলন করেছে জুলাই এবং আগস্ট। আসিফ নজরুল একাধিকবার, অন্তত 3 বার রিপিট করেছেন এই কথাটা, জুলাই এবং আগস্ট। আগস্ট বলতে পুরো আগস্ট, তিনি কিন্তু 5 আগস্ট বলেননি। 5 আগস্ট তো সরকার পতন হলো, 5 আগস্টের পরে তো আর আন্দোলন নাই। সুতরাং 5 আগস্টের পরে আন্দোলনের নামে যদি কোনো কিছু হয়ে থাকে, যেগুলো হয়েছে 5 আগস্ট থেকে পুরো আগস্ট ব্যাপী যেগুলো হয়েছে, সেগুলোকেও কি এই আওতার মধ্যে নিয়ে আসা হলো? মানে সেই প্রশ্নটা আসবে, কারণ আসিফ নজরুল বলেছেন যে জুলাই এবং আগস্ট এই রাজনৈতিক প্রতিরোধের জন্য যারা যা কিছু করেছে সেই ব্যাপারে আর কোনো মামলা অভিযোগ
কোনো কিছু করা যাবে না, কোনো মামলা কেউ করতে পারবে না, কোনো জায়গায় অভিযোগ দিতে পারবে না এবং তাদেরকে অভিযুক্ত হিসেবে বর্ণনাও করা যাবে না। এবং তিনি একাধিকবার বারবার তিনি বলেছেন যে জুলাই এবং আগস্ট এই প্রসঙ্গটা আসলে 5 আগস্টের পরের প্রসঙ্গ আসে এবং বিশেষ করে 5 আগস্টে সরকার পতনের পরে, সরকার যখন পতন হলো তখন তো আন্দোলন শেষ, সরকার পতনের পর থেকে শুরু করে পুরো আগস্ট ব্যাপী কিংবা তারও 2024 সাল ব্যাপী যে ঘটনা ঘটেছে, যে ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে দেশে এবং 5 আগস্টে বহু থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, বহু মানুষকে মারার ঘটনা ঘটেছে, বহু মানে ঘর বাড়ি জ্বালিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে এবং 5 আগস্টের পরেও আমরা 25 সালের ফেব্রুয়ারিতে এসেও বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে নিয়ে যাওয়া, এরকম অনেক কিছু দেখেছি। তো 25 সাল পর্যন্ত তো আসবে না। তিনি বলেছেন যে 24 জুলাই এবং আগস্ট প্রতিরোধ করতে গিয়ে, রাজনৈতিক প্রতিরোধের ব্যাপারে যারা এই আন্দোলন করেছে, যারা যা কিছু করেছে সব কিছু দায় মুক্তি দেয়া হলো। অর্থাৎ এর আগে এই ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন তিনি এবং এখন থেকে এই ব্যাপারে কাউকে অভিযুক্ত করে কোনো মামলা, কোনো অভিযোগ দেয়া যাবে না। অর্থাৎ এই ঘটনা একেবারে মানে ফুল অ্যান্ড ফাইনাল, এটার ফুল স্টপ, এটা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ বৈধ, সেই বৈধতা সরকার দিয়ে দিল। বৈধতা 5 আগস্ট পর্যন্ত বৈধতা দেওয়াটা সরকারের উচিত ছিল, কর্তব্য ছিল, সরকার দিয়েছে। কিন্তু সেখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলো কি আন্দোলনের মধ্যে পড়বে, আন্দোলন হিসেবে ট্রিট করা হবে, নাকি সেগুলোকে অপরাধ হিসেবে ট্রিট করা হবে? 5 আগস্ট থেকে, আগস্ট যেহেতু বলেছেন, 5 থেকে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে যত হত্যাকাণ্ড, যত মবের ঘটনা, যত ভাঙচুর, ধ্বংসলীলার ঘটনা ঘটেছে সেগুলো আন্দোলনের মধ্যে ঢুকবে কিনা, নাকি তিনি বলার সময় বলতে ভুল করলেন, 5 আগস্টই তার বলার কথা ছিল কিন্তু তিনি বারবার জুলাই এবং আগস্ট বললেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে মানে ক্লিয়ারিফিকেশনটা খুবই প্রয়োজন। এই ব্যাপারটা ক্লিয়ারিফিকেশন না করলে পরবর্তীতে এই ব্যাপারে প্রশ্ন উঠবে, কারণ আন্দোলন আর আন্দোলনের পরে ঘটনা, এই ঘটনা এক হতে পারে না। আন্দোলনে দায়মুক্তি অবশ্যই তাদের প্রাপ্য, তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে, আন্দোলনে অনেক কিছু হয়েছে, আন্দোলন করতে গেলে অনেক কিছু হয়, সেটা ঠিক আছে, কিন্তু 5 আগস্ট পর্যন্ত বৈধতা, 5 আগস্টের পরের ব্যাপারটাকেও সরকার বৈধতা দিচ্ছে কিনা এই প্রশ্ন এখন একটা বড় প্রশ্ন। হয়তো গণভোট প্রসঙ্গে তিনি বলেছেন যে গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে, কারণ যে কেউ যে কোনো কিছুর পক্ষে অবস্থান করতে পারে, সরকারও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করতে পারে, এটাই তার ভাষ্য। তার ভাষ্য আরও একটু পরিষ্কার তিনি করেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে সরকার সংস্কার করতে চায় এবং সংস্কার প্রতিষ্ঠিত করতে চায়, আর গণভোট সংস্কারেরই একটা অংশ। সুতরাং সরকার যেহেতু সংস্কারের পক্ষে, সেহেতু সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। আপনি মানে এটাও তিনি বলেছেন, এটা কিন্তু খুবই কোড করে রাখার ব্যাপার, যে কারো হ্যাঁ ভোট কিংবা না ভোটের পক্ষে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তার মানে তিনি বলছেন যে না ভোটের ক্যাম্পেইন যদি কেউ করে তাহলে তাকে অপরাধী করা হবে না, তাকে পুলিশ যে গ্রেপ্তার করবে না, তাকে মামলা মোকদ্দমা করা হবে না, তাকে কোনো ধরনের হয়রানি করা হবে না। মানে পুরোপুরি একেবারে ওপেনলি না বললেও তার কথার মিনিংটা সেটাই দাঁড়ায় যে হ্যাঁ ভোট এবং না ভোট এই দুইটা ক্যাম্পেইন করার অধিকারই সবার রয়েছে, যার যেটা ক্যাম্পেইন করার ইচ্ছা সে সেটা করবে। এখন দেখার বিষয় যে বাংলাদেশে কেউ না ভোটের ক্যাম্পেইন করে কিনা, কিংবা করার সাহস পায় কিনা, কিংবা করার পরে তিনি কোনো আইনি ঝামেলায় পড়েন কিনা, পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায় কিনা। দর্শক, সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।